আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্র্যাকটিস উইথ আবির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হেদায়েতুল্লাহ আবির। আজকে আমরা 36তম বিসিএস এর ইংরেজি কোশ্চেনের সমাধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন শুরু করি। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। আমরা জানি গুডের পরে ভালো কিছু বোঝালে অ্যাড বসে, ভালো বা খারাপ যে কোনো কিছু বোঝাক সেটা কি অ্যাট বসে। যেমন জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স অথবা জন স্মিথ ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ আ সাকসেসফুল কমেডি। এটি হচ্ছে একটি কমেডি। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা জানি এটি একটি চিরন্তন সত্যবাক্য, তাই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, অর্থাৎ মুভস হবে। In English grammar, dash deals with formation of sentence. কোন জিনিসটি ইংরেজি গ্রামারে কোনো একটি সেন্টেন্সের গঠন নিয়ে কাজ করে? তো সেন্টেন্সের গঠন নিয়ে কাজ করে হচ্ছে সিনট্যাক্স। Which of the following books is written by Thomas Hardy? The Return of the Native. The Return of the Native. Thomas Hardy. He insisted dash there. ইনসিস্টেড মানে হচ্ছে যে সে আমাকে করেছিল, মানে হচ্ছে চাপ দিয়েছিল। কিসের জন্য? অন মাই গোয়িং দেয়ার। ইনসিস্টের পর অন বসে, আর অন যেহেতু প্রিপোজিশনের পরে এখানে পজিটিভ হিসাবে মাই বসছে, আর যেহেতু পজিটিভে মাই বসেছে সেহেতু তারপরে কি হয়? আইএনজি হবে আর কি, ঠিক আছে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে মানে বাধ্য করেছিল। দ্য ইডিয়ম স্টিচ ইন টাইম সেভস 9। আচ্ছা, এটা অর্থ হচ্ছে যে সময়ে 1 4 অসময়ে 10 4, মানে সময়ের কাজ সময় মতো করা। তাহলে এটা কি রিফার করে? এটা বোঝা হচ্ছে টাইমলি অ্যাকশন, মানে সময়ের কাজ সময়ে করা। আর স্টিচ ইন টাইম সেভস 9। ফ্রেলটি দাই নেম ইজ ওয়েমেন ইজ আ ফেমাস ডায়ালগ ফ্রম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে এটি নেওয়া হয়েছে। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ মানে হচ্ছে আরম্ভ করা বা শুরু করা, প্রাথমিক উদ্যোগ। আর অ্যাপাথি মানে হচ্ছে উদাসীনতা, ঠিক আছে, উদাসীনতা। তাহলে ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, আর অ্যাপাথি হচ্ছে উদাসীনতা। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। আমি যদি অধিক সতর্ক হতাম এটি হয়তো বা নাও হইতে পারতো, মানে এই কাহিনীটি হয়তো বা এটি হয়তো কাজ করতো, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফের এই পাশে আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেহেতু কুড আছে, কুড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে তাহলে আমরা পাস্ট পারফেক্ট নিব। তো এখানে আছে হ্যাড দিলেই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস, ঠিক আছে। আমি যদি মানে এটি কাজ করতে পারতো যদি আমি অনেক সতর্ক হতাম আর কি। তো এখানে কথা হচ্ছে, এখানে তো দেখা গেছে হ্যাভ আছে প্লাস এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট নয় কেন? তো এখানে কথা হচ্ছে এই যে কুড হচ্ছে, কুডের বেস ফর্ম হচ্ছে ক্যান থেকে কুড আসছে। হ্যাঁ, তো মানে যতগুলো মডাল ভার্ব আছে, মডাল ভার্বের নিয়ম হচ্ছে তারপরে যেই ভার্বটাই আসবে সেটা সবসময় বেস ফর্ম মানে বি1 ফর্মে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে কুডের পর হ্যাভ আসছে, আর হ্যাভ যেহেতু একটা ভার্ব, এই ভার্বের পরে হ্যাভ ভার্বের পরে সবসময় কি বি3 প্রয়োজন হয়, হ্যাঁ, যদি অন্য কোনো একটা ভার্ব আসে। তো সেই হিসাবে এখানে ওয়ার্ক এটা হচ্ছে বি3 হিসাবে বসছে, এটা এখানে বি1 হিসাবে বসছে, আর এটা এখানে বি2 হিসাবে বসছে। যদিও এই বাক্যের মধ্যে মানে টেন্স শনাক্তকারী ভার্ব যদি বলি তাহলে এখানে কুড হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, আর বাকিগুলো ধরা যাবে না। তো এই হিসাবে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট ধরে নিব। যেহেতু এক পাশে পাস্ট ইনডিফিনিট, তো অপর পাশে অটোমেটিকলি কী হবে? পাস্ট পারফেক্ট। সো আমরা এভাবেই দিচ্ছি যে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর কশাস। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000 সাল থেকে। তো আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000, কারণ আমরা জানি যদি এক্স্যাক্ট টাইম বোঝায়
একদম নির্দিষ্ট করে সময় বোঝায় তাহলে সিন্স বসে। আর যদি সময়ের পরিমাণ বোঝায়, যেমন আমি গত 10 বছর ধরে আছি, গত 20 বছর ধরে আছি, এরকম যদি বুঝাইতো তাহলে এখানে কি ফর বসতো। হ্যাঁ, যেমন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 years, এরকম কিছু। যেহেতু এক্স্যাক্ট 2000 সাল থেকে মানে একদম নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তো সেই হিসাবে কি সিন্স বসবে। আচ্ছা, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরি মানে হচ্ছে ট্রানজিশন থেকে ট্রানজিটরি। ট্রানজিশন মানে কি রূপান্তর, হ্যাঁ, যা হচ্ছে অস্থায়ী, মানে রূপ পরিবর্তন করে, এটা হচ্ছে পার্মানেন্ট না। আর পার্মানেন্ট মানে কি, যেটা হচ্ছে দৃঢ়, কনস্ট্যান্ট, সর্বদা একরকমই থাকে। তো এটার অ্যান্টোনিম হচ্ছে, ট্রানজিটরির অ্যান্টোনিম হিসাবে পার্মানেন্ট দেওয়া যায়। ভার্ব অফ দ্য নাম্বার ইজ, আচ্ছা, নাম্বারের ভার্ব হচ্ছে নাম্বার। ভার্বের নাউন এবং ভার্ব, নাম্বারের নাউন এবং ভার্ব ফ্রম নাম্বারই হয়। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস উইন্স দ্য রেস। আমরা জানি যে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয়ে যদি একই মিনিং বোঝায়, মানে একই রকম ভাব বোঝায়, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি ভিন্ন ভিন্ন ভাব বোঝায় তাহলে কিন্তু আবার প্লুরাল হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস হবে। ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক জীব, এটি বলেছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছেন ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়েস্টারডে হি ড্যাশ, আচ্ছা ইয়েস্টারডে দেওয়া আছে, তো আমরা জানি ইয়েস্টারডে মানে গতকাল। যদি কোনো বাক্যে অ্যাডভার্ব হিসাবে ইয়েস্টারডে ব্যবহৃত হয়, ইয়েস্টারডে, লাস্ট ডে, হ্যাঁ এরকম, প্রিভিয়াস ডে, তাহলে সেক্ষেত্রে কি টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি গ নাম্বারটা অ্যান্সার। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, গতকাল সে বাড়ি গিয়েছিল। আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন E.M. Forster, E.M. Forster, A Passage to India. Gitanjali of Rabindranath Tagore was translated by W.B. Yeats. W.B. Yeats গীতাঞ্জলি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। ভেনারেট মিনস হচ্ছে রেসপেক্ট, মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা। ঠিক আছে, অ্যাডোর। আচ্ছা, ক্রেডিট টাকা 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা জানি যে ক্রেডিটের পর যদি সংখ্যা চলে আসে তারপরে প্রিপোজিশন হিসাবে টু বসে, যেমন ক্রেডিট টাকা 5,000 টু মাই অ্যাকাউন্ট। কিন্তু টাকার অঙ্কটা যদি পরে আসে, যেমন যে এখানে একটা দেওয়া আছে দেখেন, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 5,000 টাকা, যেমন অ্যাকাউন্টে যখন টাকা আসে তখন কিন্তু ব্যাংক থেকে এরকম একটা মেসেজ ফোনে চলে আসে, তো ওখানে কিন্তু এরকমই থাকে যে ক্রেডিটেড উইথ এরকম থাকে। হ্যাঁ, আচ্ছা, টু ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে টু গেট রিড অফ, মানে হচ্ছে বন্ধ করা বা হচ্ছে কোনো কিছু উতরিয়ে ওঠা কোনো কিছু থেকে। টু ডু অ্যাওয়ে উইথ মিনস টু গেট রিড অফ। আজকের সর্বশেষ প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি পেপার ইজ মেড অফ উড ড্যাশ, তারপর হচ্ছে পেপার ইজ মেড বাই দেওয়া আছে বিভিন্ন রকমভাবে, কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে এখানে অ্যান্সার হবে খ নাম্বারটা, পেপার ইজ মেড ফ্রম উড। আচ্ছা, এখানে মেড অফ একটা আছে আর একটা হচ্ছে মেড ফ্রম, কখন কোনটা কোথায় বসবে। আচ্ছা, যদি এরকম হয় যে বস্তুটি মানে চূড়ান্ত বস্তুটি তার আগের বস্তুটির মতোই থাকে, যেমন কথার কথা পেপার যে বানানো হয় মানে উড থেকে, হ্যাঁ ওই কাঠ থেকে, তারপর ব্যাম্বো বাঁশ থেকে, আমরা কি পেপার বা কাগজের মধ্যে কি বুঝতে পারি যে এটা কি মানে কাঠ থেকে বানানো হয়েছে নাকি বাঁশ থেকে বানানো হয়েছে, আমরা কিন্তু এটা বুঝতে পারি না, মানে তার রূপগত চেঞ্জ হয়। ঠিক আছে, রূপটা চেঞ্জ হয়ে অন্যরকম একটা রূপ ধারণ করে। তো যদি এরকম হয় যে মানে কোন বস্তুটা থেকে হয়েছে সে বস্তুটা যদি সরাসরি মানে দেখা না যায়, তাহলে আমরা ফ্রম ইউজ করব, মেডের পরে ফ্রম ইউজ করব। আর যদি দেখা যায়, যেমন স্বর্ণ থেকে আংটি তৈরি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব, যে মেড ফ্রম গোল্ড নাকি মেড অফ গোল্ড।
তখন আমরা কিন্তু অফ দিব, কারণ হচ্ছে গোল্ড যেরকম মানে বস্তুটাকে সোনালি দেখা যায়, আংটি বানানোর পরেও কিন্তু এই আংটিটা সোনালি মানে বোঝা যায় যে গোল্ড দ্বারাই এই আংটিটা বানানো হয়েছে, এটা কিন্তু আর বলা লাগে না এক্সট্রাভাবে। তো যেহেতু দেখা যায় চূড়ান্ত বস্তুর মধ্যেও যেহেতু ওই রূপটা বোঝা যায়, সেক্ষেত্রে আমরা কি এসব ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করি। আর যেগুলো হচ্ছে রূপগত পরিবর্তন হয়ে যায় সেগুলো আমরা মেড ফ্রম ইউজ করি, যেমন যে পেপার ইজ মেড ফ্রম উড, আর বলা যায় দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন, শেয়ার করবেন আর লাইক বাটনটি ক্লিক করবেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো মন্তব্য যদি আমাদের জানানো থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে